চিৎকার করতে করতে ধরফড়িয়ে উঠে বসলাম আমি। ঘামে ভিজে একেবারে জবুথুবু অবস্থা হয়েছে আমার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিলাম। আমার বুক ধরফড় করছে ভীষণভাবে। হৃৎপিণ্ড এত জোরে বেট করছে যেন মনে হচ্ছে লাফিয়ে বেরিয়ে পড়ার উপক্রম। দোয়া দূরত পড়ে বুকে কয়েকবার ফুঁক দিলাম। মাথার উপর থাকা সিলিং ফ্যানটা ফুল স্পিডে চলছে, কিন্তু তবুও ঘামছি আমি অনবরত। পুরো ঘর জুড়ে এখন আবছা আবছা অন্ধকারে ছেয়ে আছে। আশেপাশে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে নিজেকে নিজের ঘরেই আবিষ্কার করলাম। প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপছি আমি এখনো বেঁচে আছি তাহলে? এতক্ষণ যা দেখেছি তা নিছক স্বপ্ন ছিল, তবে সত্যি কি ভয়ঙ্কর স্বপ্ন? উফ, একেবারে জীবন্ত মনে হয়েছিল। এই বুঝি চুপ করে ঝরে গেল আমার তরতাজা প্রাণটা। নিজেকে ধাতস্থ করতেও বেশ বেগ পেতে হচ্ছে। স্বপ্ন নিছক স্বপ্নই হয়, কিন্তু আমার কাছে এখনো বাস্তব মনে হচ্ছে। এর রেশ কাটেনি এখনো আমার চিৎকার শুনে ইতিমধ্যে বাড়ির সকলেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে আমার ঘরে। ঘরের আলো জ্বালাতেই আমার ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে দেখে তাদের ঘুম উবে যায়। সবার চোখে মুখে ফুটে উঠল চিন্তার ভাঁজ। আমি ভীত সন্ত্রস্ত চিত্তে তাকালাম একবার সবার পানে। মা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমি ভয়ে জাপটে ধরি মাকে। মামুনি এসে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল আমার দিকে। আমি তা নিয়ে এক নিঃশ্বাসে পুরোটুকু গলায় ঢেলে দিলাম। তারপর জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আমি। আলভি ভাইয়া আমার দিকে এগিয়ে এসে চিন্তাগ্রস্ত চিত্তে বলল, কি হয়েছে মেহু? এই মাঝরাতে এভাবে চিৎকার করছিস কেন? অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আমি কোনো কথাই বলতে পারলাম না। নির্বিকার হয়ে তাই মায়ের বুকে মাথা এলিয়ে দিলাম। মাথাটা ধরেছে ভীষণ। সবটা কেমন ওলট পালট লাগছে। একটা স্বপ্ন এতটা জীবন্ত কি করে হতে পারে? যদিও স্বপ্নে যা দেখেছি তা পুরোটাই অবাস্তব ছিল, তবুও ভয় পেয়েছি ভীষণ। আলভি ভাইয়াদের সাথে ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। আমরা ব্রিজ থেকে ঘুরে আবারও পার্কে টুকটাক ঘুরে ফিরে হালকা খাবার খেয়ে চলে এসেছিলাম। রাত হয়ে যাওয়ায় ক্যাফেতে আর যাওয়া হয়নি, বন্ধ হয়ে গিয়েছিল। তাই এজন্য বাইরে থেকে দেখেই ফিরে এসেছিলাম আমরা। বাসায় ফিরে আর খাওয়া দাওয়া হয়নি। ঘরে এসে ফাঁকা ফাঁকা লাগছিল, ঘুমও আসছিল না। তাছাড়াও অরোরি আর রিস্তাও ছিল না বিধায় আমার আজ একা একা খুব বোর লাগছিল। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা সিরিজ দেখা যাক। তো সেখানে একটা সিন ছিল এমন যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। আর তাছাড়াও পার্কের ওই রোডটায় বিভিন্ন রেস্তোরাঁ, দোকানপাট এগুলো থাকায় প্রায় সব সময় কোলাহলপূর্ণ থাকে। ফলে ওই রাস্তায় একা পেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাও খুব একটা নেই বললেই চলে। কেউ কিছু বললেও কেউ না কেউ তা দেখবেই। অতএব স্বপ্ন অবাস্তবই হয়। স্বপ্ন আসলে মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা আল্লাহর পক্ষ থেকে, আরেকটা শয়তানের পক্ষ থেকে, আর সর্বশেষ আমরা যা দেখি বা যা নিয়ে সারাক্ষণ কল্পনায় মগ্ন থাকি তাই দেখি। এই জন্য গুরুজনেরা বা পরহেজগার ব্যক্তিরা সবসময় ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর পরামর্শ দেন। আর দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন আমলও রয়েছে যেগুলো পড়লে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে আজ সিরিজ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই ছিল না আমার। ক্লান্তির কারণে আজ এশার নামাজটাও মিস হয়েছিল। আদৃশ ভাই আমার পাশে এসে বসলো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত স্বরে বলল, মেহু, ঠিক আছিস তুই? তোকে এমন লাগছে কেন? কি হয়েছে আমাকে বল। আমি আদৃশ ভাইয়ার দিকে ফিরে ভয়ার্ত কণ্ঠে বললাম, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি ভাইয়া। আদৃশ ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বলল, বোকা মেয়ে, সামান্য স্বপ্ন দেখে কি কেউ এত ভয় পায়? স্বপ্ন স্বপ্নই হয়, কখনো বাস্তব হয় না। আমি ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললাম, তোমার সাথে এমন ঘটলে তখন বুঝতে ভাইয়া ঠিক কেমনটা লাগে। আদৃশ ভাইয়া অধরের কোণে হালকা হাসি ফুটিয়ে কিছুটা রসিকতা করে বলল, এমনভাবে চেঁচালি ভেবেছিলাম তো জিনে আছর করেছে তোকে। পরে শুনলাম স্বপ্ন দেখে ভয় পেয়েছিস। তো কি দেখেছিস স্বপ্নে?
প্লিজ ডিসক্রাইব আস। আমরা অধীর আগ্রহে বসে আছি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি একটা শুকনো ঢোক গিলে স্বপ্নে দেখা সবকিছু বলে ফেললাম। সবটা শুনে আদেশ ভাইয়া হো হো করে হেসে ফেললো। বিদ্রুপ করে আমায় বলল, আর একটু এসব ছাইপাশ দেখ, আর এসব উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখ। উজবুক কোথাকার। মানে সিরিয়াসলি সামান্য একটা স্বপ্ন দেখে এত ভয় পায় মানুষ? তা তুই যখন বিপদে পড়লি তখন তোর হিরো এন্ট্রি নিয়ে তোকে বাঁচাতে আসেনি? আমি ভয় পেয়েছি। আমার জীবন মরণ নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল। এমন ভয়ানক স্বপ্ন দেখে ভয়ে যদি হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি হতো আমার? কোথায় সান্ত্বনা দিবে তা না, আমায় নিয়ে ঠাট্টায় মেতে উঠেছেন তিনি। ওনার থেকে এমন কথা শুনে কষ্টের সাথে সাথে রাগ হলো ভীষণ। মামনি ধমক দিয়ে চুপ করিয়ে দিল আদৃশ ভাইয়াকে। আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, ভয় নেই মা, আজ রাতটায় আমি তোর সাথে ঘুমাবো। কত করে বললাম তোর সাথে আমি ঘুমাই, তা তো শুনলি না। আদৃশ ভাইয়া পাশ থেকে বলে উঠল, স্বপ্নকে স্বপ্ন মনে করিয়ে উড়িয়ে দিলেও একটা জিনিস মনে রাখিস, মায়েদের কথা অমান্য করলে এমনি বিপদে পড়তে হবে। আমি শুনলাম। ভয়ের রেশটা কেটেছে এখন খানিকটা। নিছক স্বপ্ন ভেবে মাথা থেকে ঝেড়ে ফেললাম বিষয়টা। তবে আদৃশ ভাইয়ের কথাটা মাথায় রাখলাম। তার বলার ধরন ভালো না হলেও সে আজ পর্যন্ত যা বলেছে তা আমার ভালোর জন্যেই বলেছে। আদৃশ ভাই এবার ঠাট্টার ছলে বলে উঠল, আম্মু ওর সাথে থাকছো থাকো, তবে সাবধান। এরপর দেখা গেল আবার কি স্বপ্ন দেখলো, তখন তোমাকে খাট থেকে ফেলে দিল। আদৃশ ভাইয়ার কথায় আমি চটে গেলাম এবার। সবসময় এমন ঠাট্টা মশকরা ভালো লাগে না আমার। থমথমে গলায় বললাম, স্বপ্ন কখনো সত্যি হয় না এটা আমিও জানি। তবে যদি সত্যিই বাস্তব হতো তখন তো মরেই যেতাম আমি। আমার কথা শেষ হওয়ার পূর্বেই আদৃশ ভাই আমায় থামিয়ে ধমক দিয়ে তাতে দাঁত পিষে বলল, খবরদার বলছি, এসব উলট পালট কথা আর কখনো বলবি না একদম। কথায় কথায় শুধু মরে যাব করিস কেন? আমাদের কথা কি একটু ভাবিস না তুই? বলি, তোর যখন এতই মরার শখ তাহলে আমার কাছে আয়, তোর গলাটা টিপে দে একটু। তুই তো জীবনেও বুঝবি না তোকে আমি ঠিক কতটা ভালো। শেষোক্ত কথাটা বলতে গিয়েও থেমে যায় আদৃশ ভাইয়া। আদৃশ ভাইয়ার কথা শুনে মামুনি চোখ গরম করে বলল, আচ্ছা দেখছিস তো মেয়েটা বেশ ভয় পেয়েছে, আর তুই ওর সাথে এমন ব্যবহার করছিস। অসভ্য হয়ে যাচ্ছিস দিন দিন। যা নিজের ঘরে যা। মামুনির কথায় আদৃশ ভাইয়া এক মুহূর্তও দাঁড়ায় না আর গট গট পায়ে আওয়াজ তুলে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই যে যার ঘরে চলে যায়। মা এসে লবণ পানি খাইয়ে দেয় আমায়। মামুনি দোয়া তুরুত করে ফু দিয়ে দেয়। কিন্তু ঘুম এলো না আর। শেষ রাতের দিকে চোখের পাতার রাজ্যের ঘুম এসে হাজির হয় আমার। বুঝে আসে চোখের নেত্র পল্লব। তবে আমার অধরের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। আদৃশ ভাইয়ার অনুভূতিগুলো সম্পর্কে সব জানা হয়ে গেছে আমার। কিভাবে জানলাম তা না হয় পরে বলবো, এখন একটু ঘুমিয়ে নিই। নিত্যদিনকার মতো আজও কফির পাত্র হাতে এসেছি আদৃশ ভাইয়ার পক্ষে। তার কক্ষের সামনে আসতেই কপালে জগ কিঞ্চিত ভাঁজ পড়ে গেল আমার। পুরো কক্ষের মাঝে থাকা জিনিসপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মেঝেতে। দেখলে মনে হবে না এটা কোনো মানুষের ঘর। মনে হচ্ছে যেন কোনো গোয়াল ঘরের সামনে এসে হাজির হয়েছি আমি। কক্ষের মধ্যে কফি হাতে প্রবেশ করতে করতে বলে উঠলাম, কি ব্যাপার, তোমার রুমের এই হাল কেন ভাইয়া? আদৃশ ভাই আমার দিকে না ফিরে কিছুটা অন্যমনস্ক হয়ে বলল, সেই কখন থেকে একটা জিনিস খুঁজেই চলেছি কিন্তু কিছুতেই পাচ্ছি না, কোথায় যে গেল। আমার আর বুঝতে বেগ পেতে হলো না আদৃশ ভাই আসলে ঠিক কি এত খুঁজছে। অধরের কোণে বাঁকা হাসির রেখা ঝুলিয়ে টেবিলের উপর কফির কাপটা রেখে আমি বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর আবারও আদৃশ ভাইয়ের কক্ষে গিয়ে তাকে পেছন থেকে ডাক দিলাম। সে পেছন ফিরে আমার দিকে ভ্রুকুটি করে তাকালো। আমি একগাল হেসে তার দিকে এগিয়ে যেতে যেতে আমার হাতে থাকা ডায়েরিটা দেখিয়ে বললাম, ভাইয়া এটা খুঁজছিলে বুঝি এতক্ষণ যাবত? আদৃশ ভাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল আমার পানে। হয়তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। নিজের বাক শক্তিটাও হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। পিনপতন নীরবতার পর সে থমথমে গলায় বলে উঠল, তুই এটা কিভাবে পেয়েছিস? আমি তো। আদৃশ ভাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে আমি ঠাট্টার ছলে বললাম, তুমি এটা কাবার্ডে জামা কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছিলে, কিন্তু এখন পাচ্ছ না তাই তো? আদৃশ ভাই দুম করে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে কিছুটা গম্ভীর স্বরে বলল, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস মেহু।
আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? অন্য সময় হলে তার থেকে এমন তিরস্কারের বাণী শুনলে হয়তো মনটা ভার হয়ে যেত আমার, কিন্তু আজ আমার ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা, উনি এতদিন ধরে এত এত অনুভূতি লুকিয়ে রেখেছিল কিভাবে? অনুভূতিগুলো চেপে রাখতে গিয়ে ব্যাটা ভাগ্যিস বেলুনের মতো ফুলে উড়ে যায়নি। যদিও উনি আগের চাইতে কেমন যেন ফুলে ফুলে যাচ্ছেন দিনকে দিন। হয়তো মনের কোণে থাকা সুপ্ত অনুভূতিগুলো জমিয়ে রাখতে গিয়েই তার এই দশা আজ। আদেশ ভাইয়া ডায়েরিটা নিয়ে উল্টো পাল্টে দেখে নিয়ে ভ্রুকুচকে আমায় বলল, এই ডায়েরিটা তো পুরো ফাঁকা পড়ে আছে, কিন্তু আমার আসল ডায়েরি কই? আমি বিগলিত হাসলাম। হাসি থামিয়ে বিদ্রুপের সহিত বললাম, তা আমি কি জানি? তোমার বুক সেলফ ঘেটে এটা নিয়েছিলাম আমি। কিছু লেখা নেই দেখে তোমায় আবার ফেরত দিতে চলে এলাম। আমি আবার না বলে কারো জিনিস নেই না, বুঝছো? কিন্তু না বলে ঠিকই অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দিতে পারিস। আমি আবারও হাসলাম। আদেশ ভাই এবার কিছুটা চিন্তিত সুরে বলে উঠল, আমার ডায়েরিটা গেল কোথায় তবে? আমি সিরিয়াস ভঙ্গিতে বললাম, সব জায়গায় খুঁজেছো ভাইয়া, কোথাও বাদ পড়েনি তো? আদেশ ভাইয়া মাথা নাড়িয়ে সায় জানায়। আমি ভ্রু কুঁচকে বললাম, সব জায়গায় খুঁজলে তো পাওয়ার কথা। আমার কথা শুনে চকিত তাকায় আদেশ ভাইয়া, অবাক হয়ে বলে, তুই কোথাও সরিয়ে রাখিসনি তো? আমি ঠোঁট চেপে হেসে জবাব দিলাম, প্রায় সবখানেই তো খুঁজলে, তো একবার নিজের বালিশের তলায় খুঁজে দেখো, পাও কিনা। আদেশ ভাইয়া দ্রুত বিছানার কাছে বালিশ উল্টে পাল্টে দেখলো। অবশেষে নিজের কাঙ্ক্ষিত ডায়েরিটা হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। খানিক সময় বাদে আমার দিকে ফিরে কিছু একটা বিস্ময় নিয়ে সে বলল, তুই কিভাবে জানলি যে এটা এখানেই আছে? তার মানে তুই সরিয়েছিস? আমি বাঁকা হাসলাম। ইস, আজকে না আদেশ ভাইয়াকে একদম ধরা পড়া চোরের মতো লাগছে। কিন্তু একটা জিনিসে খটকা লাগলো আমার, তার বালিশের তলায় যে ডায়েরি রয়েছে এটা তো সে ঘুমোতে গেলে বুঝে যাওয়ার কথা। তবে কি সে গত রাতে ঘুমায়নি? তার প্রশ্নের আর কোনো জবাব না দিয়ে আমি নিঃশব্দে বেরিয়ে এলাম সেখান থেকে। সবসময় ভোলা ভালা ভাব ধরে রাখতাম বলে আমাকে বোকাই মনে করতো সবাই। একবার আমরা সব কাজিনরা মিলে গোল হয়ে বসে গল্প করছিলাম, এমন সময় হাসতে হাসতে আদেশ ভাইয়া বলেই ফেলেছিল, মেহু পাখি, তোকে না আমার উজবুক বানাতে হেব্বি লাগে। তোর এই বোকা বোকা চাহনিতে তোকে একদম পিচ্ছি পিচ্ছি দেখায়। ইচ্ছে করে গাল দুটো এঁকে টেনে দিতে। ব্যাস এতটুকু বলে সেই দিন সে থেমে যায়। আর কোনো কথা না বলে চলে গিয়েছিল সে। হয়তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। আমিও তার এহেন বাক্যে সেদিন বেশ অবাকই হয়েছিলাম। তারপর থেকেই রিশতা এটা নিয়ে খ্যাপায় আমায়। তবে আজ নিজেই যে এমন উজবুক বনে যাবে তা কে জানতো। নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু আমিও কোনো অংশে কম নই। কারণ ওই যে আমরা দুজনেই তো খান খান। আদৃশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মেহেরুনের যাওয়ার পানে। এই মেয়েটা কি তবে সব বুঝে ফেলেছে? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! যতটা বোকা ভেবেছিলাম ততটা দেখি না, ঠিকই খুঁজে খুঁজে বের করেই ছেড়েছে। মেহরের ভবিষ্যৎ জামাই থুরি আমার কথা ভেবেই কেমন বুকটা ঢ্যাপ ঢ্যাপ ট্যাপ ট্যাপ প্যাট প্যাট করছে। বুকে হাত দিয়ে তাই থম মেরে বিছানায় বসে রইল আদৃশ। মনে মনে একটা উড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। আদৃশের যদি মেয়ে হয় তবে তার নাম রাখবে আমেনা। বুকে এমন দ্রুম দ্রুম করলেই সোজা বুকে হাত দিয়ে বাংলা সিনেমার মতো করে তার বউকে বলবে, আমেনার মা, একটু জল বাতাসের ব্যবস্থা করো, নয়তো তোমার সোনার চাঁদ এক্ষুনি লটকে যাবে। আমি নিজের কক্ষে এসে পেটে হাত চেপে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লাম। আজকের দিনটা বেশ মজার। বিকেলের দিকে রিশতা অরণিও ফিরে আসবে ওদের দাদু বাড়ি থেকে। সাথে ওদের চাচাতো ফুপাতো ভাই বোনও আসবে আমাদের বাড়িতে। আর ওইদিকে কিছুক্ষণ পর আমার খালাতো মামাতো ভাই বোনও আসতে চলেছে। যাক, ভালোই হবে। তবে পুরো কাজিন মহল মিলে আজ জম্পেশ মজ মাস্তি করা যাবে। বিছানায় উবু হয়ে শুয়ে কোলবালিশটা জড়িয়ে নিয়ে ডুব দিলাম সেই দিনকার ঘটনায়। আলবি ভাইয়া চলে যেতেই আমি পা টিপে টিপে আদৃশ ভাইয়ার কক্ষে চলে যাই। এদিক ওইদিক খুঁজে ডায়েরি না পেয়ে হতাশ হতে হলো আমায়। তারপর কি মনে করে যেন কাভারের দিকে এগোলাম আমি। কাভারের মধ্যে থাকা জামা কাপড়ের ভাঁজে লক্ষ্য করলাম ডায়েরিটা। এবার আর ভুল করলাম না, উল্টে পাল্টে ভালোভাবে দেখে নিলাম। ঠিকই আছে এটা। আমি আবার সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রেখে চলে এলাম। কি শিয়ানা প্রোডাক্ট রে বাবা! কিন্তু আমিও তো আর কোনো অংশে কম নই। ঠিকই বের করে ফেলেছি।
এখন আমার প্রধান কাজ হচ্ছে এটা পড়ে দেখা। কি এমন লেখা যা আমার দেখতে মানা? আমার কক্ষে এসে দ্রুত দরজা আটকে দিলাম। বিছানায় বসে ডায়েরি ঠিক যেখানটায় শেষ করেছিলাম সেখান থেকেই পড়া আরম্ভ করলাম। সেখানে লেখা আছে, এই মেয়েটা কিচ্ছু বোঝে না, কবে বুঝবে সব কিছু? এত আবেগী হলে চলে? আল্লাহ, মনে হয় দুনিয়ার সব আবেগ এই মেয়ের মধ্যে দিয়ে দিয়েছে। উফ, এরে নিয়ে আমি আর পারি না। এ পাগল বানায় দিবে আমারে। বিয়ের পর না জানি কি করে বসে আমার সাথে। এই চিন্তায় এখনই আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এতটুকু পড়তেই আমার চোখ ছানা বড়া হয়ে যায়। আদৃশ ভাইয়া কি আমার কথাই লিখেছে? আমি দ্রুত পরের পাতা উল্টালাম। আমার মিসেসের নামের প্রথম অক্ষর ম দিয়ে শুরু। নামের সাথে সাথে আমার বউটাও মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। ওরে দেখলেই আমার প্রচুর প্রেম প্রেম পাই, ইচ্ছে করে চুমু দিয়ে খেয়ে ফেলি একদম। কিন্তু আফসোস, ও তো বাচ্চা একটা মেয়ে, এসবের কি বোঝে ও? এতটুকু পড়তেই লজ্জায় আমার কান গরম হয়ে যাচ্ছে। আদিশ ভাইকে আমি ভদ্র ভেবেছিলাম, কিন্তু উনি যে এত হাই ভোল্টেজের দুষ্টু কে জানতো। আমার চিন্তাকে দূরে ঠেলে দিয়ে আমি আবারও পড়তে শুরু করলাম। ছোট থেকে আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি। আচ্ছা, ও কি আমায় ভালোবাসবে কখনো? তবে হ্যাঁ, এখনই কোনো কিছু প্রকাশ করা যাবে না, নিজেকে সংযত রাখতে হবে। ও জানলে ও যেরকম মানুষ, পড়াশোনা ওর চাঁদের দেশে চলে যাবে। আমি ওর পড়াশোনা নিয়ে অনেক বেশি কনসিয়াস। ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি চাই সে আমার চাইতেও বড় হোক। এটা আদৃশ খানের নিজের কাছে নিজের প্রমিস। এতটুকু পড়ে অজান্তে আমার চোখের কার্নিশে অশ্রু কণারা এসে ভিড় জমায়। এটা কষ্টের নাম, এটা আনন্দের অশ্রু। আরেক পাতায় লেখা, ওর থেকে আমার দূরে থাকা উচিত। আজকাল মেয়েটাকে দেখলেই আমার নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়ে। আমি কখনোই চাই না আমি আমার মেহুর জন্য ক্ষতির কারণ হয়ে উঠি। যেহেতু মেহু বড় হয়েছে আর আমিও যথেষ্ট অ্যাডাল্ট, তাই দূরত্ব বজায় রাখাই শ্রেয়। এর জন্য একটু একটু ধমক দেই, যদিও আমার প্রচণ্ড কষ্ট হয়, তবুও এছাড়া আর উপায় নেই। বেশিরভাগ মানুষ এই উঠতি বয়সটাতেই ভুল করে বসে। অপর পাতায় লেখা, ইস, মেয়েটা আমার আম্মুকে শাশুড়ি আম্মু বলে ডাকে। তার মানে ও আমায় ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবে নাই বা কেন? আমি দেখতে যা হ্যান্ডসাম, তার উপর আবার ডাক্তার। মেয়েরা তো আমার পাশে লাইন দিয়ে পড়ে থাকে। কিন্তু ওই যে আমি আমার মিসেসকে মন দিয়ে ফেলেছি তো সেই কবেই। এজন্য আর পর নারীর দিকে তাকানোর কথা চিন্তাই করি না। আমার বউকে আমি একদম পিচি থেকে কোলে পিঠে বড় করেছি। ভালো শুধু ওকেই বাসি আমি। পরের পাতা উল্টালাম। আম্মু ছোট থেকেই চাইতেন মেহুকে আমার বউ বানাবে। তবে আমার মায়ের মুখে যেদিন প্রথম শুনেছিলাম মেহুকে আমার বউ বানাবে, সেদিন থেকে আমি ওর প্রতি তীব্র টান অনুভব করি। যদিও এটা আরও ৮-৯ বছর আগের কাহিনী, লিখতে ভুলে গিয়েছিলাম। অপর পৃষ্ঠায় সুন্দর করে লেখা, তোমায় নিয়ে আমার সকল আবেগ, সকল অনুভূতি। তুমি আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। ইস, কবে অবসান ঘটবে আমাদের মাঝে এই আকাশ সমুদ্র দূরত্বের? আর যে সইতে পারছি না আমি, ধৈর্যে আর সত্যিই কুলায় না আমার। আরেক পাতা উল্টালাম। চড়ুই ভাতির দিনের কথা লেখা। ইস, মেয়েটা আজ কালো রঙের 3 পিস পরেছে, ফর্সা গায়ে বেশ মানিয়েছে। ওর ঘরে গিয়ে উকি দিয়ে দেখলাম আমি সেদিন পরেছিলাম সাদা পাঞ্জাবি। ওকে কালো পরতে দেখে আমিও দ্রুত কালো পাঞ্জাবি পরে নিলাম। ব্যাস, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল আমাদের। ওহ, তার মানে সেদিন ওটা মিরাক্কেল ছিল না, বেটা ইচ্ছে করেই করেছিল। মানুষ এত চাপা স্বভাবের কি করে হতে পারে? আমি তার পুরোই উল্টো। আমার মুখে যা আসে আমি তাই চট করে বলে ফেলি। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। অপর পাতা উল্টে দেখলাম, এই মেয়ে, তুই কবে বুঝবি আমায়? আমার মন নিয়ে ছিনিমিনি খেলে শুধু। অভদ্র মেয়ে। দাঁড়াও চাঁদ, তোমার সাথে আগে শুধু বিয়েটা হোক, তারপর বুঝাবো এই আদৃশ কি চিজ। এটা পরে হাসলাম হালকা। ইনি যা দুষ্টু, এখন দূরে দূরে থাকছে ঠিকই, বিয়ের পর না জানি কি করে বসে আমার শাশুড়ির ছেলেটা। ইস, ভাবতেই লজ্জায় আবার কার নাক গরম হয়ে যাচ্ছে। ও, অপর পাতা উল্টে দেখলাম, ইস, মেয়েটা আজ জড়িয়ে ধরেছে আমায়। আমারও ইচ্ছে করেছিল জড়িয়ে ধরতে, কিন্তু পারলাম না। একটা বাধা রয়ে যায়। আমি ওয়াদা করেছি বিয়ের আগে ওকে ভুল করেও ছুব না, একদম বোনের নজরে দেখব। কিন্তু না, মেয়েটা তো বোঝেই না। কাঁদতে কাঁদতে আবেগী মেয়েটা আমায় ভালোবাসে, এই কথাটা বলেই ফেললো। আমি কল্পনাও করিনি মেহু আমায় ভালোবাসে। আমারও মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়, তোকে বড় ভালোবাসি মেহু, কিন্তু পারি না।
আমি সত্যিই পারি না। বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে জড়াতে চাই না আমি, কারণ হারামে শান্তি নেই, শান্তি শুধুমাত্র হালালেই। আমি তোকে হালালভাবেই চাই মেহরানি, কিন্তু এই অবুঝ মেয়েটা কবে বুঝবে আমায়? ও বুঝতে বুঝতে আমি হয়তোবা মরেই যাব একদিন। এমনিতেও আজকাল শরীরটা ভালো লাগে না আমার, হয়তো সময় ফুরিয়ে আসছে আমার। শেষের অংশটুকু পড়ে আমার খুব খারাপ লাগলো। আমার মুখে মরে যাওয়ার কথা শুনলে তো ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, তাহলে সে যে এমন করে তাকে কি করা উচিত আমার? ডায়েরিতে আর কিছুই লেখা পেলাম না, এখনো অনেকটা পাতাই ফাঁকা পড়ে আছে। তবে কয়েক পাতা দেখলাম চোখের পানির ছাপ। আদিশ ভাইয়া কি কেঁদেছে? পুরুষ মানুষ কাঁদতেও পারে বুঝি? ডায়েরির একেবারে শেষের পাতায় লেখা, এই অংশটা দেখতেই আমার অধরের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এত ভালোবাসা লুকিয়ে রেখেছে বিছুটা, কিন্তু আমি তো এত সহজে বলবো না, না কিছুতেই না। আমি অনুমানে না প্রমাণে বিশ্বাসী। যতদিন না সে নিজে থেকে এসে আমার সামনে এইসব কিছু স্বীকার করবে না, ততদিন আমি কিছুতেই মানব না। কথায় আছে না, কোনো মানুষের দুর্বলতা সম্পর্কে একবার জেনে গেলে অপর মানুষটা ভাব দেখানো শুরু করে। আমিও ঠিক তাই করব। আদৃশ ভাইয়াও তো তাই করেছিল আমার সাথে। সবটা জেনে বুঝেও হার্ট করেছিল আমায়, যদিও যা করেছিল আমার ভালোর জন্যই, তবুও হোক সেটা অভিনয়, কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে ফেলেছি। আর তাছাড়া ওনার ভাষ্য মতে ওটা নাকি আমার আবেগ ছিল, আমি কখনো ভালোবাসিনি তাকে। আর সত্যি তো এটাই। এখন দাঁড়াও, দেখাচ্ছি আমি মজা। এই মেহেরুন ইবনাত খান যে কি চিজ, এবার হাড়ে হাড়ে টের পাবা। বাচ্চাদের মতো যদি না কেঁদেছো তো আমার নামও মেহেরুন নয়। হ্যাঁ। আহিরের ডাকে আমার ভাবনার সুতোর টান পড়ে। আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আবারও বাস্তবে ফিরে এলাম। বিছানা ছেড়ে উঠে আহিরের কাছে গিয়ে এগিয়ে গেলাম। আমি অধরের কোণে মুচকি হাসি রেখা টেনে উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, আরে আহির যে, কিরে কি খবর? কতদিন পর দেখলাম তোকে ভাই, কেমন আছিস? আহির আমার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, এই তো ভালোই আছি মেয়ে বুড়ি। এখন বল তোর কি অবস্থা? আমি হাসি মাখা মুখে বললাম, তোকে দেখার পর ভালো না থেকে কি পারা যায় বল? আমার কথায় হেসে ফেলে আহির। খুব হাসি খুশি মিষ্টি একটা ছেলে। আহির আমার বয়সী, আমার মতো এবার এসএসসি দিয়েছে। সম্পর্কেও আমার খালাতো ভাই হয়, তবে আমরা মিশি বেস্ট ফ্রেন্ডের মতো। মেহেরুনের সাথে আহিরকে এভাবে কথা বলতে দেখে আদৃশ্যের কপালে কিঞ্চিত ভাঁজ চলে আসে। দরজার আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে কি বলছে ওরা, কিন্তু হাসাহাসি ব্যতীত আর কিছুই শুনতে পারে না সে। আদৃশ্যের পুরো শরীর চলে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে তার। ছোট থেকে কি আগলে রেখেছে এসব দিন দেখার জন্যে? রাগ হলেও মুখ ফুটে কিছু বলল না সে। ধূপধাপ পদধ্বনির আওয়াজ তুলে নিজের কক্ষে গিয়ে শব্দ করে দরজা দেয় আদৃশ। আমার মুখে ফুটে ওঠা বাঁকা হাসি এইসব কিন্তু আমার নজর এড়ায়নি। এখন শুধু দেখবে আর লুচির মতো ফুলবে। ইস, কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি যে। সবে তো শুরু, ক্লাইম্যাক্স আবে বাকি হ্যাঁ ইয়ার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।